ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টককে নিয়ে কথা বলা হবে যেগুলো ফুড রেস্টুরেন্ট এসব নিয়ে কাজ করে, এই সেক্টরে কাজ করে। তো এই সেক্টরটা যখন থেকে কোভিড এলো তারপরের থেকেই কিন্তু কনসলিডেশনে চলে গিয়েছে এবং বড় কারেকশনেও এসেছিলো। তো তখন থেকেও বলা হতো যে যে কোনো সেক্টরই কিন্তু এভাবে সবসময় চলে না, মানে একটা সাইকেলেই চলে, একটা বড় র্যালি, তারপরে কারেকশন, তারপরে কনসলিডেশন ফেজ, যে কোনো কারণ না কারণ আসবেই। এই ফেজগুলো কোনোটা 3 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 2 বছর, এরকম কিন্তু স্থায়ী হয়। তো মোটামুটি গত 2-3 বছর ধরে কিন্তু এগুলো এরকমই করছে, কোনো রিটার্ন দেয়নি। তো এক্ষেত্রে ইদানিং কিন্তু দেখা যাচ্ছে এই স্টকগুলোর মধ্যেও কিন্তু গতি আসার মতো কিন্তু চার্টে আপনারা দেখতে পারবেন, চার্টগুলো দেখলেই বুঝতে পারবেন এখন কিন্তু গতি আসার চেষ্টা করছে। তো যে কোনো মুহূর্তেই কিন্তু এই গতিটা আসতে পারে। তো সেক্ষেত্রে এই টাইমিংগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট থাকে। এই মার্কেটে যারা এই সাইকেলগুলো বোঝে আর কি, তারাই কিন্তু মার্কেটে টিকে যায় এবং বড় রিটার্ন পেয়ে যায়। তো এক্ষেত্রে এই যে সেক্টরটার মধ্যেও কিন্তু ইদানিং একটু দেখবেন যে কিছুদিনের মধ্যে এই সেক্টরটা নিয়েও কথাবার্তা হচ্ছে। তো যাই হোক, এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওতে, যে কোম্পানি দুটো এই সেক্টরে মোটামুটি পপুলার, ভালো রকম পপুলার, একটা তো মার্কেট লিডার টাইপের কোম্পানি, মিড ক্যাপ ধরনের, একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এবং গ্রোয়িং কোম্পানি। তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি, এদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছু দেখে নেব। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলোর পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এডিএফ ফুড লিমিটেড। তো এই কোম্পানি যদি আপনি ব্র্যান্ডগুলো দেখেন, এরোপ্লেন, অশোকা, এরকম কিন্তু নামি দামি ব্র্যান্ড রয়েছে, ক্যামেল, কানসামাক, সোল, ট্রুলি ইন্ডিয়ান, এরকম এদের খাবার দাবার রয়েছে আর কি। তো দেখুন এই ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখেন এরা কী ধরনের বিজনেস করে, এদের যে ফ্রোজেন ফুড, যেগুলো ফ্রোজেন ফুড, সেখানে মাছ, মাংস, সব ধরনের ফ্রোজেন ফুডগুলো, সেগুলো থেকে ম্যাক্সিমাম রেভিনিউটা তাদের আছে মোটামুটি 42% মতো। তারপরে খাবার দাবার থেকে যেগুলো আছে 34% মতো। আর ক্যান ফুড, যেগুলো রেডি টু উইট থাকে আর কি, মানে খাওয়া দাওয়ার জন্য একেবারে রেডি থাকে আর কি, সেগুলোর থেকে 8% মতো আসে এবং অন্যান্য থেকে 16% মতো আসে। তারপরে প্রসেস প্রিজার্ভ ফুড থেকে এদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে। এদের যে সেগমেন্ট আর কি, এটাই মেইন সেগমেন্ট এদের, এখান থেকে 84% মতো তাদের বিজনেস আছে। আর এজেন্সি ডিস্ট্রিবিউশন বিজনেস থেকে মোটামুটি 15% মতো তাদের রেভিনিউ আসে। তারপরে আপনি যদি লোকেশন দেখেন, এদের কিন্তু ইন্ডিয়ার চেয়ে ইন্ডিয়ার বাইরেই এদের বেশি এদের বিজনেস রয়েছে। দেখুন, ইন্ডিয়াতে মাত্র 5% রয়েছে, বেশিরভাগটাই কিন্তু বিদেশেই রয়েছে, 95% কিন্তু বিদেশে রয়েছে। ইউএসএ, আমেরিকা, সব যে বিদেশি দেশগুলো, ওগুলোর ডিটেলসে যাই না আর কি। মোট কথা বুঝতেই পারছেন যে 95% রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ার বাইরেই রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন অপারেটিং প্রফিট ব্রেকআপ, তো প্রসেস এবং প্রিজার্ভ ফুড থেকেই 91% মতো আসে, আর এজেন্সি ডিস্ট্রিবিউশন বিজনেস থেকে 8.8% মতো আসে। তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসের রিটার্ন দেখলে 41% মতো রিটার্ন। দেখুন ইদানিং একটু গতিতে চলে এসেছে, আপনি চারটা একটু লং টার্মে গেলে বুঝতে পারবেন। গত 1 বছরে 23%-এর মতো রিটার্ন, গত 5 বছরে 426%-এর মতো সুন্দর রিটার্ন। দেখুন কতটা কনসলিডেট করেছিল। 2021-এর পর থেকে কোনো রিটার্নই দেয়নি। ইদানিং যে রেঞ্জটা ছিল, সেই রেঞ্জটার কিন্তু একেবারে উপরের লেভেলে রয়েছে, মানে ব্রেকআউট লেভেলে যেটাকে বলা যায়। তো এতটা কনসলিডেশনের পরে যদি ব্রেকআউট হয়, সেটা কিন্তু বড়ই হয়, টেকনিক্যাল ভাষায় যদি বলেন আর কি। মানে সেই যে একটা রেঞ্জ থাকে আর কি, সেটার ব্রেকআউটটা কিন্তু বড় হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, যেটা বর্তমানে 270 টাকায় চলছে এডিএফ ফুড লিমিটেড। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 2957 কোটি, এর ভ্যালুয়েশনটা ঠিকঠাকই চলে এসেছে, এখন 40-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 16%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 40 রয়েছে, বর্তমানে 269 টাকা, 70 টাকা এরকম চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.45% হিসাবে। এদের যদি আপনি বিজনেসটা দেখেন, বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন। এই লং টার্মের হিসেবেই দেখে নিই, তো 2020 থেকে যদি দেখেন, তখন এদের সেলস হতো 285 কোটি, তারপরে বছর 370 হলো, তারপরে বছর 421 হলো, 450 হলো, 520 হলো, এবারে 530। মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে কিন্তু এই কোম্পানি তাদের বিজনেসে। আপনি প্রফিটেবিলিটিতে যান, 2020-তে ছিল 58 কোটির মতো, তারপরে না 43 কোটি, তারপরে সেটা 50 হলো, 49, 56, 74, 73, এরকম গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছে। বুঝতেই পারছেন, আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন গত 3 বছরে 12% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। গত 3 বছরে মোটামুটি
12% হিসাবে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে। আর স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন 18%-এর মতো দেখিয়েছে। মানে একটু কিন্তু মানে খুব যে হাই রিটার্ন দিয়েছে, হাই প্রফিট করেছে সেটা কিন্তু না, অনেকটাই কনসলিডেশন ফেস ছিল। বিশেষ করে এগুলো হচ্ছে লাক্সারি টাইপের জিনিস, এগুলো খাবার দাবার আর কি। তো এগুলো যখন কোভিড এলো, তারপরে ইকোনমিক্যাল স্লোডাউন হলো, তখন আলটিমেটলি এসব সেক্টরে কিন্তু যেগুলো লাক্সারি টাইপের জিনিস সেগুলো কিন্তু চাহিদা কমে যায়, যেটাই কিন্তু এই সেক্টরটাতে প্রতিফলিত হয়েছে। তো সেই সমস্যাগুলো ইদানিং কেটে যাচ্ছে। আপনারা জানেন গত 3 বছরে রিটার্ন অন ইকুইটি 16%-এর মতো রয়েছে, এভারেজ একটা কিন্তু ঠিকঠাক পারফরমেন্স রেখেছে এই কোম্পানি। আপনি যদি দেখেন এই কোম্পানি ব্যালেন্স শিট রিজার্ভ দেখবেন 419 কোটি টাকার শক্তভক্ত রিজার্ভ, খুব দ্রুত গ্রো করছে। 2019-এ 184 কোটি ছিল, তারপরে 200 হলো, 300 হলো, 300 হলো, 397, তারপরে 419। আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে 56 কোটি, যেটা দেখাচ্ছে এটা লিজ লায়াবিলিটি, না লং টার্মে না শর্ট টার্মে, কোনো কিছুতেই ঋণ নেই, ঋণমুক্ত কোম্পানি, ভীষণ স্ট্রং ব্যালেন্স শিট বলবো তাহলে। আর এবারে যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে চলে যান, দেখুন 36%-এর মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 9.51%, ডিআই রয়েছে 8.65%। ইদানিং ডিআইরা হোল্ডিং বাড়িয়েছে, এফআইরা তাদের হোল্ডিং অক্ষত রেখেছে, আর পাবলিক রয়েছে 45%-এর মতো। তো ঠিকঠাকই একটা ঠিকঠাক ব্যালেন্স শিট, শেয়ার হোল্ডিং প্যাটার্নই রয়েছে, ব্যালেন্স শিটটা তো স্ট্রংই রয়েছে। আর সেলস প্রফিটেবিলিটির মধ্যেও একটা ডিসেন্ট গ্রোথ রয়েছে, যেটা একটু স্লো ডাউন হয়েছে। কেন হয়েছে আপনারা জানেন, তো ইদানিং কিন্তু একটা গতি আসার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, এটা একটা গ্রোথ স্টক হিসেবেই কিন্তু ধরছে বিশেষজ্ঞরা। আচ্ছা, এরপরের যেটা কোম্পানিতে চলে যাব সেটা কিন্তু এই সেক্টরে আর কি তুলনামূলক বড় কোম্পানি, এবং এদের বিজনেস অনেকটাই বড়। মার্কেট শেয়ার যদি দেখেন, এদের পিৎজার ক্ষেত্রে মার্কেট শেয়ার 70%-এর উপরে রয়েছে। তো বুঝতে পারছেন কোন স্টকের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্ক। তো এদের ব্র্যান্ডগুলো যদি দেখেন, ব্র্যান্ডগুলোর মধ্যে যে পপুলার ব্র্যান্ডগুলো রয়েছে, দেখুন ব্র্যান্ডগুলো, যে ডোমিনোস পিৎজা, এটা তো সকলেই জানেন এবং খেয়েছেনও হয়তো। তারপরে পোপেয়াস, ডাঙ্কিন ডামস, হংস কিচেন, তো এ ধরনের প্রোডাক্ট রয়েছে। দেখুন এদের ব্র্যান্ডগুলো খুবই পরিচিত ব্র্যান্ড, এবং এর দেশে বিদেশে কিন্তু এদের ব্যবসা ছড়িয়ে রয়েছে। এদের যদি একটু ডিটেলসটা দেখে নেন, দেখুন এদের 70% মার্কেট শেয়ার, পিৎজা, ডোমিনোস পিৎজা মার্কেট শেয়ার 70%-এর উপরে এদের দখলে রয়েছে। আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন, পিৎজাই এদের ম্যাক্সিমাম এদের প্রোডাক্ট রয়েছে 72%-এর মতো, আর 23%-এর মতো অন্যান্য, এবং বিভারেজ থেকে 3%-এর মতো আনে। তো এরকম তাদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ রয়েছে। আপনি যদি লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখেন, দেখুন ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম এদের বিজনেস রয়েছে 98%-এর মতো, আর বাকিটা অন্যান্য দেশেও রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ক্যাপেক্স দেখেন, ইদানিং ক্যাপেক্সের যদি হিসাবটা ইন্ডিয়াতেই বেশি রয়েছে 96%-এর মতো, আর বিদেশে 3%, 3.5%-এর মতো রয়েছে। আর চিজ যে রয়েছে আর কি, এরা একটা স্পেশাল চিজ তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু খুবই পপুলার এদের চিজ, সেটা 38%-এর মতো সেখান থেকেই, মানে সেটাই আর কি তাদের প্রোডাকশন 38%-এর মতো, এবং অন্যান্য ক্ষেত্রে 61%-এর মতো এদের প্রোডাক্ট রয়েছে। তো এই কোম্পানির বিজনেসটা, বা পিৎজা, মানে এগুলো তো আর মূল খাবার না, আর ডাল ভাত কিংবা রুটি যে মেইন খাবারগুলো থাকে, এগুলো কিন্তু লাক্সারি টাইপের খাবার। তো বুঝতে পারছেন কেন এদের ব্যবসাটা ডাউন হয়েছে। এটা কিন্তু বড় সড়ো একটা কারেকশন হয়েছিল, এটা একটা বড় কোম্পানি এবং খুবই হাই গ্রোথ স্টক ছিল, কিন্তু যখন থেকে কোভিড এলো তারপরে বড় সড়ো কারেকশন। আপনি চার্টটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন হাই থেকে দেখলে মোটামুটি 50%-এর কাছাকাছি কিন্তু কারেকশন হয়েছিল, যেটা একটা বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি ছিল, সেখান থেকে ছোট মিড ক্যাপে পরিণত হয়ে গিয়েছে, এতটাই কারেকশন এসেছিল। এবং যার মূল কারণ তাদের যে ডিমান্ডটা কমে গিয়েছিল, তাদের যে ব্যবসাটা কমে গিয়েছিল, যেটা ইদানিং কিন্তু আবার সেই সমস্যাগুলো মিটে যাচ্ছে, তো আবার কিন্তু রিকভার করা শুরু করেছে। আপনি যদি লো থেকে দেখেন, মোটামুটি কিন্তু এখন 50%-এর মতো কারেকশন, মানে রিকভার হয়ে গিয়েছে। 651 টাকায় চলছে, যেটা একসময় 450 টাকারও 400 টাকার কাছাকাছি চলে এসেছিলো। তো এই স্টকটির বিজনেসগুলো দেখলেন। তো যাই হোক, এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 42,000 কোটি, আর এর প্রাইস আর্নিং রেশিওটা এখনও কিন্তু হাই রয়েছে, এবং যেটাই মূল কারণ ছিল এর যে কারেকশনটা আর কনসলিডেট, মানে ওভারভ্যালুড হয়ে গিয়েছিল, প্রফিটেবিলিটি কমে গিয়েছিল। আপনারা জানেন যে ইপিএস, প্রত্যেকটা শেয়ারকে, মানে শেয়ার দরকে যদি আপনি ইপিএস দিয়ে ভাগ করেন, সেটাই তো প্রাইস আর্নিং রেশিও। এক্ষেত্রে তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছিল, আবার শেয়ার দরটা খুব বেড়ে গিয়েছিল, একসময় ওভারভ্যালুড হয়ে গিয়েছিল, যার কারণেই কিন্তু এই কারেকশনগুলো কিন্তু যে কোনো মুহূর্তে যখনই দেখবেন যে এদের প্রফিটেবিলিটি এটা বাড়াচ্ছে,
এগুলো পি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো রিটার্ন অন ইকুইটি 13% মতো রয়েছে, বুক ভ্যালু 32 রয়েছে, বর্তমানে 650 টাকার কাছাকাছি চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানি। এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখুন 2020-তে এদের 3,900 কোটি ছিল, তারপরে 3300 কোটি, কোভিড টাইম কমে গিয়েছিল, তারপরে 4300 কোটি, তারপরে 5100 কোটি, তারপরে 5600 কোটি, তারপরে 6200 কোটি। মানে গ্রোথ কিন্তু রয়েছে এদের বিজনেসে। যে সময়টা ছিল আর কি তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে কিন্তু এটা রিকভার করছে এবং ধীরে ধীরে তাদের ব্যবসা বাড়াচ্ছে। কিন্তু ডিমান্ডটা কমে যাওয়াতে আর কি তারা কিন্তু তাদের যে প্রফিট মার্জিন সেটাতে কিন্তু ঘাটতি করেছে, কারণ তারা যে প্রোডাকশন কস্টগুলো তাদের বেড়ে গিয়েছিল কিন্তু সেই অনুযায়ী তারা কিন্তু দাম বাড়ায়নি। তাদের প্রোডাক্ট যেহেতু এসেনশিয়াল প্রোডাক্ট না, যে এগুলো ছাড়া মানুষের চলবেই না, এগুলো খাবার দাবার ছাড়া মানুষের চলবে না, এরকম প্রোডাক্ট যেহেতু না, তারা কিন্তু দাম বাড়াতে পারেনি, যেটা মূল তাদের প্রফিট মার্জিনে কিন্তু প্রভাব পড়েছিল। কিন্তু তাদের প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছিল, আপনারা জানেন ইনফ্লেশনের দরুন সব কিছুর খরচা বেড়ে গিয়েছিল। তো সেই সব কারণেই কিন্তু এদের এমনি বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে, তাদের সেলস কিন্তু ঠিকঠাকই রয়েছে, কিন্তু সেই অনুযায়ী তাদের প্রফিটেবিলিটি কিন্তু বাড়েনি। একটা কনসলিডেটেড দেখুন ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন 2020-তে তারা প্রফিট করতো 279 কোটি, 231 কোটি, তারপরে 400 কোটি করলো, 300 কোটি করলো, আবার কমে গিয়েছিল, তারপর 400, 429, একটা কিন্তু ফ্ল্যাটিশ ভাব চলছে, কিন্তু এভারেজ পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে এদের। যদি আপনি দেখেন গত 3 বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ 20%, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখুন 5% হয়ে গিয়েছে। মানে এদিকে সেলস তাদের বাড়ছে কিন্তু প্রফিটেবিলিটি কমে গিয়েছে। কেন কমেছে বললাম, তাদের প্রফিট মার্জিনটা কমে যাওয়ার কারণটা কিন্তু সেটাই ছিল। আর দেখুন স্টক প্রাইস সিএজিআর, সেজন্য কিন্তু স্টক প্রাইসে একেবারে নেগেটিভে চলে গিয়েছে 0.7% মতো। এদিকে তাদের সেলস কিন্তু বাড়ছে। আর যদি রিটার্ন অন ইকুইটি দেখেন সেক্ষেত্রেও কিন্তু ঠিকঠাকই রয়েছে, 18%-এর মতো গ্রোথ দেখিয়েছে গত 3 বছরে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি এদের ব্যালেন্স শিটে চলে যান, 2000 কোটি রিজার্ভ রয়েছে, ঋণটা কিন্তু ইদানিং তাদের বেড়ে গিয়েছে, যেটা 4200 কোটি, তার মধ্যে অবশ্য লং টার্মে কমই রয়েছে, 1100 কোটির মতো রয়েছে। তো তার চেয়ে বেশি তাদের রিজার্ভ রয়েছে, তো ঠিকঠাকই রয়েছে আর কি বলা যায় আর কি, খুব স্ট্রং না হলেও ঠিকঠাকই রয়েছে। আর এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 41%-এর মতো প্রমোটার রয়েছে, এফআই রয়েছে 20%-এর মতো, ডিআই রয়েছে 29%-এর মতো। ইদানিং ডিআইরা হোল্ডিং বাড়িয়েছে, এফআইরা কিছুটা ট্রিম করেছে, ডিআইরা কিন্তু ধীরে ধীরে হোল্ডিংটা বাড়িয়ে দিয়েছে। দেখুন যেখানে 22% ছিল সেখানে 29% হয়ে গিয়েছে ডিআই, আর এফআই 26%, 27% ছিল, সেটা 20% হয়েছে। তো এটাই মানে কোম্পানি সম্বন্ধে কিন্তু একটা আস্থা জাগায় আর কি, যে স্ট্রং হ্যান্ড এফআই থেকে ডিআই রে নিচ্ছে, এমন না যে পাবলিকের হাতে চলে যাচ্ছে। আর পাবলিক রয়েছে মাত্র 7%-এর মতো। তো বুঝতে পারছেন, মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এই কোম্পানির। তো এই কোম্পানির প্রতি এফআই ডিআইরা কিংবা প্রমোটাররা তাদের হোল্ডিং অক্ষত রাখছে, মানে তারা কিন্তু এই কোম্পানির এত বড় কারেকশন হয়েছে তবুও কিন্তু তারা এই কোম্পানি মানে ছাড়েনি আর কি। তো যাই হোক, এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে। তো এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো ইন্ডিভিজুয়াল কভার করা হয়, অনেক সময় প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত, এই সেক্টরটা সম্বন্ধে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত